মা এসে বলল, কিরে নিলয় কি করিস? আমি বললাম, কিছু না মা। আম্মু বলল, বাবা তুই কি আমার উপর রাগ করে আসিস? আমি বললাম, রাগ করে থাকবো কেন মা, তোমার তো কোনো কিছু করার নাই। আম্মু বলল, না তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলছে তাই। আমি বললাম, না মা আমি রাগ করব কেন, তোমরা যা ভালো মনে করছো তাই করছো, এখন রাগ করার কি আছে? আম্মু বলল, আসলে তোর বাবা আমরা ভেবেছিলাম তুই যখন দেশে আসবি তখন তোকে একটা বিয়ে করিয়ে দেব, কিন্তু ঘরের কাজের জন্য সেটা সম্পূর্ণ করতে পারিনি। আমি বললাম, হ্যাঁ মা বুঝতে পারছি, সমস্যা নাই, ভালো হয়েছে। আম্মু বলল, বাবা তুই কবে আবার? অনেক দিন তো হয়ে গেল। আম্মুর কথা শুনে অবাক হলাম, নিচের অজান্তে চোখ দিয়ে পানি আসছে। নিজেকে সামনে নিয়ে বললাম, কেন মা, আমি এখানে থাকলে কি তোমাদের সমস্যা হই? মা বলল, না সমস্যা নাই, তুই দেশে আসলি অনেক দিন তো হলো, তাই জিজ্ঞাসা করলাম কবে যাবি? আমি বললাম, আমি চলে যাব মা চিরদিনের জন্য, তখন চাইলেও আর আমাকে ফিরে আনতে পারবে না, মার তো কিছুদিন। আম্মু বলল, আচ্ছা যত তাড়াতাড়ি পারিস চলে যা, সংসারে এখন অনেক টাকার দরকার, তোর ছোট ভাই তো বেশি টাকা ইনকাম করে না, চাকরির জন্য খুঁজছে, আর তোর চাচারও অনেক টাকা বাকি আছে, সেগুলো দিতে হবে, মুস্তফাকে বিয়ে দিতে হবে। এই বলে আম্মু চলে গেল। আম্মুর কথাগুলো যেন তীরের মতো আমার বুকে এসে বিঁধলো। প্রথম ভেবেছিলাম আম্মু মনে হয় সান্ত্বনা দিতে এসেছে, এখন বুঝলাম আম্মু এখানে সান্ত্বনা দিতে আসে নাই, আমি কতদিন থাকবো তা জানতে আসছিল। ভেবেছিলাম সবাই যদি এরকম হয় তাহলে মা তো এরকম হবে না, আমাকে আগলে রাখবে, কিন্তু আমি বলছিলাম, কারণ টাকার পাগল এই দুনিয়া, টাকার জন্য আপন মানুষও পর করে দেই। সবাই শুধু নিজের স্বার্থটাই খুঁজে, স্বার্থ ছাড়া দুনিয়া অচল। রাতে খাবার খেয়ে বসে আছি, তখন বড় আপু, আব্বু, আম্মু আমার রুমে আসে। আমার চেহারাটা অনেক বিরক্ত, তা দেখে তারা বুঝতে পারছে হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই। তখন বড় আপু বলল, নিলয় তুই কি বিয়ে করবি? আমি বললাম, না আপু বিয়ে করব না। হঠাৎ এ কথা শুনে বড় আপু বললাম, না অনেকদিন হলো দেশে আসলি, তাই জিজ্ঞাসা করছিলাম, তুই তো আবার কিছুদিনের মধ্যে আবার চলে যাবি। আব্বু বলল, নিলয় তোর আপু ঠিক করে বলছে, যদি বিয়ে করিস তাহলে আমাদেরকে বল। তখন আমি বললাম, ও তোমরা তাহলে এই জন্য আমার কাছে আসছো? বড় আপু বলল, তুই তাড়াতাড়ি চলে যা, অনেক দিন তো হলো। আমি বললাম, আপু চলে যাব, আর মাত্র 5 দিন, তারপর সবাই চলে গেল। আমাকে আর কেউ জিজ্ঞাসা করে নাই যে আমি কেমন আছি বা আমি কি চাই, শুধু আমি কবে যাব সেটা নিয়ে ব্যস্ত। 5 দিন পর ছোট বোন যখন আমার খাবার নিয়ে আসে, তখন দেখে আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, রক্তের পরিমাণ এত যে পুরো বিছানাটা যেন লাল হয়ে গেছে। আমার ছোট বোন একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। ছোট বোনের চিৎকার শুনে সবাই চলে আসে, এসে দেখে এই অবস্থা। মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে। তখন নিলয়ের দেহটা যেন ধপধপে সাদা হয়ে গেছে, সারা বিছানায় রক্ত লেগে আছে। ছোট ভাই দেখে নিলয় নিঃশ্বাস নিচ্ছে না। হয়তো বা অনেক আগে নিলয় তার ছোট ভাইকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করছে। মাথার কাছে একটা চিরকুট পেল, চিরকুটে লেখা, প্রিয় মা কেমন আছো, আশা করি ভালো আছো। এই চিঠিটা যখন লিখছি তখন চোখ দিয়ে যেন অঝরে রক্ত কান্না পড়ছে। আমি জানি না এই চিঠিটা যখন তোমরা পড়বা তখন আমি দুনিয়ার মধ্যে থাকবো কিনা। কি ভাবছো আমি আত্মহত্যা করছি? না মা, এরকম ছেলে তুমি জন্ম দাও নাই যে ছেলে আত্মহত্যা করবে। আমার ব্রেন ক্যান্সার ছিল। আজ থেকে 4 মাস আগে মেডিকেল চেক আপ করতে গিয়ে জানতে পারি ডাক্তার বলছিল আমি মাত্র 4 মাস এই দুনিয়াতে থাকবো। কথাটা শুনে প্রচুর কষ্ট হয়। কত স্বপ্ন ছিল পরিবারের মধ্যে সুখে শান্তিতে বসবাস করার, কিন্তু আমার কপালে আর এই সুখ ছিল না। তাই তোমাদেরকে না জানিয়ে দেশে চলে আসি। ভেবেছিলাম জীবনের 4টা মাস আমার পরিবারের সাথে হাসি খুশি মুখে কাটিয়ে দেব। বিশ্বাস করো মা, আমি যদি জানতে পারতাম দেশে আসলে তোমরা অখুশি হবে, কোনোদিন দেশে আসতাম না। যদি জানতাম আমার আপনজন মানুষদের কাছ থেকে এত অবহেলা পাবো, আমি কখনো দেশে আসতাম না। তুমি তো আমায় গর্ভে ধারণ করছিলে মা, তাহলে কেন আমাকে এমন অবহেলা করলে? মানুষ বলে মা নাকি সন্তানের মুখ দেখে সবকিছু বলতে পারে, সবকিছু বুঝতে পারে। তাহলে মা তুমি কেন বুঝুনি? আমাকে একবারও জিজ্ঞাসা করলে না, বাবা তোর কি হয়েছে, তুই কেমন আছিস? মা তোমার হাতে খাবার খাবার অনেক ইচ্ছা ছিল, এই 3 মাসে একদিনও তোমার হাতে খাবার খেতে পারলাম না, এবং কি তোমাদের সাথে বসে একবার আমাকে জিজ্ঞাসা করে বললে না, বাবা আয় আজকে আমাদের সাথে বসে খা। জানো মা, বাবা আমাকে মাস শেষের দিকে কল দিত, শুধু বলতো নিলয় এই মাসের টাকাটা পাঠিয়ে দিস, সংসারের অনেক টাকার প্রয়োজন। অথচ বাবা আমাকে জিজ্ঞাসা করতো না নিলয় তুই কেমন আছিস। আসলে মা তোমরা আমাকে ভুলে গেছো। তোমাদের মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে
বাবার একটি পা এবং আরেকটা হাত অচল হয়ে পড়ে। সে সময় আমার বয়স ছিল 15 বছর। সংসারে হাল ধরতে হয়েছে, মানুষের জমিতে কাজ করতাম। মা তুমি বলতে একদিন বাবা তুই অনেক বড় হবি, তোমার ছোট্ট ছেলেটা আজকে অনেক বড়। মা সকালে সূর্যের আগে কাজে যেতাম, আবার রাতের বেলা আসতাম। ওই দূর প্রবাসে কত কষ্ট করছি, কিন্তু তোমরা সামান্য টাকার জন্য আমাকে ভুলে গিয়েছ। তুমি বলছিলে না তোমার জন্য জিনিস নিয়ে আসতে, আমি নিয়ে আসছি। মা আমার মাথার পাশে রাখা আছে, অনেক ইচ্ছে ছিল নিজ হাতে তোমাকে জিনিসগুলো পরিয়ে দেব, কিন্তু কথাই তো আছে সব ইচ্ছে তো আর পূরণ হয় না। বড় আপু তুই জিজ্ঞাসা করছিলি না আমি কি করছি তোর জন্য, তুই হয়তো ভুলে গেছিস। বড় আপু দুলাভাই যখন নতুন ব্যবসা শুরু করবে, তুই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলি, বলেছিলি কিছুদিন পর দিয়ে দিবি, কিন্তু তা এখনো তো দিলি না। আপু আমি দুলাভাইয়ের জন্য ল্যাপটপ এনেছি, শুধু দেখতে দিয়েছিলাম আমার পরিবার আমাকে কতটা মূল্য দেয়। আর দুলাভাইয়ের ল্যাপটপটা আলমারিতে রাখা আছে, আমার দাফন শেষ করে দিস, আর দাফন শেষ করে সেগুলো নিয়ে যাস। আমার ছোট ভাই তুই ভাবছিস কি তোর ভাই তোর জন্য কোনো কিছু আনি নাই? আরে পাগল, তোর ভাই তোর জন্য তোর ফেভারিট আইফোনটা নিয়ে আসছি। আর ছোট ভাই তুই বলছিলি না যে আমি তোদের জন্য কি করছি, আমি তখন শুধু বাবার দিকে চেয়েছিলাম, বাবা হয়তো তোদেরকে কোনো কিছু বলবে। শুন তাহলে আমি বলি, তোর বয়সে আমি মাটি খেটেছি, মানুষের জমিতে কামলা দিয়েছি, এই প্রবাসে দিনরাত খেটে খেয়ে না খেয়ে তোদের জন্য টাকা পাঠাইছি। আর তোর মোবাইলটা মানে আইফোনটা আমার বালিশের পাশে রাখা আছে, আমার লাশটা যখন বাহিনী নিয়ে যাবি তখন নিস। আর প্রিয় বাবা প্রথমে আমার সালাম নেবেন, আপনাকে অনেক কিছু বলার ছিল কিন্তু আপনি জানতে চাইলেন না। মনে আছে বাবা, আরো 2 বছর আগে দেশে আসতে চাইছিলাম, তখন আপনি বলছিলেন 2 বছর পরে আসতে, এখন তো তা পূর্ণ হয়েছিল, তবে কেন আমার সাথে এমনটা করলেন? মা জিজ্ঞাসা করছিল আপনার জন্য কি নিয়ে আসছি। আমি আনছি আব্বা আপনার পছন্দের সোনালী রঙের ঘড়িটা। আর আপনি বলছিলেন মুস্তফার বিয়ের জন্য অনেক টাকা লাগবে, আমার কাছে নেই, আমার জমানো 5 লাখ টাকা ছিল, সেটা আমার বালিশের নিচে রাখলাম, আশা করি এটা আমার বোন মুস্তফাকে দিতে পারবেন। আর একটা কথা, আমাদের অনেক লেনাদানা, মাফ করবেন আমি টাকাগুলো শোধ করতে পারি নাই, আমার কাফনের টাকাটা ধার করে এনে দিয়েন বাবা। আপনার কাছে আমার অনুরোধ, আমার রোজগারের টাকাটা দিয়েই আমার কাফন দিয়েন। ছোট বোন মুস্তফা, তোর এই ভাইটা অনেক খারাপ মানুষ ছিল রে, দয়া করে ক্ষমা করে দিস। আমার ইচ্ছে ছিল তোকে নিজ হাতে বিয়ে দেব, কিন্তু দেখ তোর ভাই স্বার্থপরের মতো দুনিয়া ছেড়ে দিল। জানো মা আমি অনেক ক্লান্ত, আমার অনেক ঘুম পাচ্ছে, হয়তো এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম। আসসালামু আলাইকুম। এই পাঠটা এই পর্যন্তই, পরের পাঠের জন্য অপেক্ষায় থাকবেন।